This call is now being recorded. ওয়েলকাম। শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে আজ 4 মার্চ 2025 সন্ধ্যা 7টায় আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যে সেমিনারের ভিডিও ক্লিপ অবশ্যই আমরা ফেসবুক এবং ইউটিউবে পরবর্তী সময় প্রোভাইড করে দিই এবং আজকে এই সেমিনারের ভিডিও অবশ্যই প্রোভাইড করব। যে সকল স্টুডেন্ট অর্থাৎ বাংলা সাহিত্যের শিক্ষার্থী যারা বিষয় বাংলা, তাদের জন্যই কিন্তু আজকের এই বিশেষ সেমিনার 4 মার্চ সন্ধ্যা 7টার। এবং বাংলা সাহিত্যের একটি বিশেষ অঞ্চল কাব্য কবিতা। অনেক স্টুডেন্ট প্রশ্ন করেন যে কবিতা পড়বো কিভাবে, কবিতার প্রশ্ন কি ধরনের আসে, কবিতা কিভাবে মনে রাখবো, কবিতার লাইন কিভাবে মনে রাখবো, কবিতার লাইন মনে থাকে না। তো এইরূপ নেট এক্সাম যারা বাংলা স্টুডেন্ট তাদের কাছে অনেক প্রশ্নই এরূপ রয়েছে এবং যে প্রশ্নের উত্তর তাদের কাছে অধরা। তো সেই সকল শিক্ষার্থীদের জন্যই আজকের এই বিশেষ আলোচনা সভা। এবং আজকের এই আলোচনা ক্ষেত্রে উপস্থিত আজকের প্রধান বক্তা শিক্ষা সংস্থান পরিবারে একদা পরিবারের সদস্য তথা সদস্যা এবং বর্তমান ঝাড়খণ্ড মধুপুর কলেজের নিড বেস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ডক্টর মিতালী বিশ্বাস। আজকে আমরা আমাদের এই আলোচনা সভায় মিতালী ম্যাম তথা আমাদের দিদিকে পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা অনেকদিন পরেই শিক্ষা সংস্থানের এই পরিসরে দিদিকে আমরা পেয়েছি। তাই স্টুডেন্টদের যে প্রশ্নগুলো থাকে, একটু আগে যেটি বলছিলাম যে বাংলা সাহিত্য নেট সেট কিভাবে পাস করবো বা কাব্য কবিতা কিভাবে পড়াশোনা করলে সহজভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব, সেই প্রশ্নের উত্তর আজকে দিদির থেকে আমরা জেনে নেব। তাই দিদিকে বলবো ওনার আলোচনা সভা অর্থাৎ ওনার আলোচনার যা কিছু যেটা প্রশ্নের উত্তর তিনি শুরু করুন। তার আগেই দিদিকে আবার শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে জানাই স্বাগত। দিদি ভালো আছেন? দিদি অডিওটা আনমিউট আছে, মিউট আছে, আনমিউট করুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা, নমস্কার। আমি ধন্যবাদ জানাই শিক্ষা সংস্থানের কর্ণধার ডক্টর অজিত কুমার সিনহাকে। আমি খুবই আপ্লুত আবার পুরনো জায়গায় ফিরতে পেরে, পুরনো সংস্থানে আবার যুক্ত হতে পেরে। তার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অজিত দাকে, শিক্ষা সংস্থানের অন্যতম কর্ণধার অজিত স্যারকে। আমি আজকে কবিতা বিষয়ে কথা বলবো। তো আমি কি শুরু করব? হ্যাঁ দিদি, শুরু করুন। আচ্ছা, যারা আমাকে শুনছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা এবং আমার প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। আমিও এই সময়টার মধ্যে দিয়ে গেছি। যারা আজকে আমার কথা শোনার জন্য এসেছে এখানে, তাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটার মধ্যে দিয়ে আমাদের সকলকেই যেতে হয়। আমরাও গেছি, আমিও গেছি। আমিও বিভিন্ন দ্বিধা, বিভিন্ন প্রশ্নের মধ্যে দিয়ে এই সময়টাকে উত্তীর্ণ করেছি। আজ আমি যে কথাগুলো বলবো সেগুলো কোনো বইয়ে লেখা কথা নয় বা কারোর থেকে পাওয়া বিষয় নয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার ব্যক্তিগত মনে হওয়ার বিষয়টাই আমি বলবো।
আমি কিভাবে কবিতার বিষয়টা পড়ে, কবিতার ইউনিটটা কিভাবে পড়ে আমি নেটটাকে ক্র্যাক করেছি এবং আমার কি মনে হয়েছে কিভাবে পড়লে কবিতার ইউনিটটা, কবিতার অংশটি পড়লে, কিভাবে পড়লে এটা আরো ভালো করে করা যায়, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সম্ভব হয়, সেই কথাই আমি আজকে এখানে বলবো। আমরা এখানে যারা আছি বা যারা নেটের পড়াশোনার মধ্যেটা দিয়ে আছি, নেট পরীক্ষার প্রস্তুতির চর্চার মধ্যে আছি, তারা সকলেই আমরা নেটের সিলেবাস সম্পর্কে ওয়াকিবহল। তবুও আমি একবার নেটের সিলেবাসটা, বাংলার সিলেবাসটা আমি একবার বলছি। আমরা জানি প্রথমেই বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ আছে ইউনিট 1-এ, তারপরে প্রাগাধুনিক বাংলা সাহিত্য ইউনিট 2, ইউনিট 3-তে আছে কাব্য কবিতা, ইউনিট 4-এ আছে নকশা ও উপন্যাস, ইউনিট 5-এ ছোট গল্প, ইউনিট 6-এ নাটক ও প্রহসন, ইউনিট 7-এ প্রবন্ধ, রম্য রচনা, আত্মজীবনী ও সাময়িকপত্র, ইউনিট 8-এ রবীন্দ্র সাহিত্য, ইউনিট 9-এ ছন্দ অলঙ্কার, আর ইউনিট 10-এ ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্ব। আমরা আজকে কথা বলবো ইউনিট 3 নিয়ে, অর্থাৎ কাব্য কবিতার অংশটি নিয়ে। সমস্ত নেটের সিলেবাসটা পরিক্রমা করলে আপাত দৃষ্টিতে দেখা যায় যে ইউনিট 3-র পড়ার অংশটা খুব কম। কারণ নাটক বলুন, উপন্যাস বলুন, ছোট গল্প বলুন, প্রাগাধুনিক সাহিত্য বলুন বা কাব্যতত্ত্ব বলুন বা রবীন্দ্র সাহিত্য বলুন, সব ক্ষেত্রেই পড়ার পরিধিটা, পড়ার কন্টেন্টটা অনেক বেশি। কিন্তু আপাত দৃষ্টিতে ইউনিট 3 অর্থাৎ কাব্য কবিতার অংশটা অনেকটা কম বলে মনে হয়, এবং হয়তো অনেকটা কমও। 1 মিনিট। আমাদের এখানে 13টি বিষয় আছে, অর্থাৎ 13 জন কবির কাব্য কবিতা, কাব্য এবং কবিতা রয়েছে। সর্বত্র মানে সমস্তটাকে এক করলে আমরা এখানে অনেকগুলো কবিতার সম্মুখীন আমাদের হতে হয়, অনেকগুলো কবিতা আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হলো, এই এতগুলো কবিতা আমরা কি করে মনে রাখবো? সেই ছোট্টবেলাকার মতন একটা কবিতা বা দুটো কবিতা সিলেবাসে নয় যেটা আমরা মুখস্থ করব, মুখস্থ করে সমস্ত কিছু মনে রাখবো। কিন্তু আমাদের প্রশ্ন এই রকমের আসছে যে সেটাই করতে হবে, মুখস্থ করেই মনে রাখতে হবে। মানলাম আমরা কবিতার ইউনিটের সমস্ত কবিতাগুলো মুখস্থ করে ফেললাম, কিন্তু আরো আমাদের 9টা ইউনিট আছে, তারপরে আছে ফার্স্ট পেপার, সমস্তটা করতে হবে। সমস্তটা যখন এক জায়গায় হয়ে যাচ্ছে তখন আর কবিতাগুলো মুখস্থ থাকছে না, কবিতাগুলো আর মনে পড়ছে না, মুখস্থ করা জিনিসও ভুলে যাচ্ছি। তাহলে এখান থেকে বেরোনোর উপায় কি, সেটা জানতেই
আমাদের আজকে কথা বলা। প্রথমত, কবিতা মনে রাখার এবং কবিতার লাইন সম্পূর্ণভাবে মনে পড়ার একটি মাত্র উপায় হলো আমাদের নেট পরীক্ষার প্রস্তুতির জন্য যে কটা দিন মিলবে, যে কটা দিন আমরা পাবো, 4 মাস হোক, 5 মাস হোক, 5.5 মাস হোক, সমস্ত দিন কটায় আমাদের প্রত্যেক দিন, প্রত্যেকের পড়ার একটা রুটিন আছে, প্রত্যেকে তার ব্যক্তিগতভাবে পড়ার রুটিন তৈরি করে রাখেন। সেই রুটিনের মধ্যে আমাদের প্রত্যেক দিন কবিতাকে রাখতে হবে। কবিতাকে রাখতে হবে মানে কবিতাগুলো মুখস্থ করার চেষ্টা করতে হবে। একটা করে কবির কবিতা মুখস্থ, দীর্ঘ কবিতা মুখস্থ করা সম্ভব নয়, অবশ্যই সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের কবিতাগুলো খুব ভালো করে বারবার পড়তে হবে। প্রথমত, কবিতাগুলো, যতগুলো কবির কবিতা আছে, সমস্ত কবিতাগুলো আমাদের বারংবার খুব ভালো করে পড়তে হবে। প্রথমেই আসি ঈশ্বর গুপ্তের কবিতায়। ঈশ্বর গুপ্তের কবিতার কি কি কবিতা আছে? তত্ত্ব, বড়দিন, স্নানযাত্রা, পাঁঠা, তোপসে মাছ, আনারস, পিঠেপুলি। ঈশ্বর গুপ্তের কবিতাগুলো আমরা জানি দীর্ঘ কবিতা, এবং এই কবিতাগুলো মধ্যে একটা গল্প লুকিয়ে আছে। আমাদের এই কবিতা এমন ভাবে পড়তে হবে, লাইন হুবহু মনে না থাকলেও কবিতাটিতে কি বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটি বিষয় সম্পর্কে এই কবিতাগুলো, এবং সেই বিষয়ের বর্ণনামূলক এই কবিতা, যেমন স্নানযাত্রা, বড়দিন সম্পর্কে, বড়দিনকে কবি কিভাবে দেখেছেন, বড়দিন কিভাবে পালিত হয়, বড়দিন সম্পর্কে কবির যা মনোভাব সেটা কবি লিখেছেন। স্নানযাত্রার ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। পাঁঠাকে কবি কি চোখে দেখেন সেই সম্পর্কে কবিতা। তোপসে মাছ, আনারস, পিঠেপুলি, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে কবির যে মতামত, সেটা নিয়েই এই কবিতা। তাই আমাদের প্রথমত যেটা মাথায় রাখতে হবে, কবিতাগুলো মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু আমাদের কবিতাগুলো খুব ভালো করে পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে, এবং বুঝে নিতে হবে কবিতাটাতে কি বলতে চেয়েছেন কবি। শুধু তাই নয়, বড়দিন কবিতাতে কবি বড়দিন সম্পর্কে যে বর্ণনাগুলি দিয়েছেন, বা বিভিন্ন কবিতাতে স্নানযাত্রা, পাঁঠা, আনারস, তোপসে মাছ, পিঠেপুলি, এই সমস্ত কবিতাতে, তত্ত্ব, এই সমস্ত কবিতাগুলিতে কবি যে বর্ণনাগুলি দিয়েছেন সেগুলো কি কি, কার পরে কার কোন বর্ণনা কার পরে এসছে, এইটা মনে রাখতে হবে। কারণ বিগত বছরের প্রশ্নগুলিতে আমরা যদি একটু দৃষ্টিপাত করি তাহলেই দেখতে পাবো যে প্রশ্ন দেওয়া হচ্ছে, এই কবিতাতে এই পংক্তিগুলো তুলে দেওয়া, কবিতার এই পংক্তিগুলো তুলে দেওয়া হলো, এগুলির সঠিক ক্রমটি লেখো, কবিতার পংক্তিগুলির সঠিক ক্রম লেখো। বা কবিতার এই বিষয়ের, ধরা যাক আনারস কবিতা সম্পর্কে, কবি আনারস সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন, বা বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন, বা বিভিন্ন বিশেষণ প্রকাশ করেছেন, বা বিভিন্ন উক্তি তিনি
কবিতায় প্রকাশ করেছেন, সেগুলোর সঠিক ক্রম কি, সেগুলোর সঠিক ক্রমটা লিখুন। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যদি কবিতাটা ঠিক করে না পড়ি বা কবি কার পরে কার কথা বলেছেন সেটা যদি ঠিক করে মনে রাখতে না পারি, তাহলে আমরা বলতে পারবো না। তাহলে এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। এর জন্য কি করতে হবে, আমাদের কবিতাগুলো খুব ভালো করে পড়তে হবে। এগুলো দীর্ঘ কবিতা মুখস্থ করা সম্ভব নয়, খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, আমি মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, বিহারীলালের সাধের আসন সম্পর্কে একটু পরে কথা বলবো। প্রথমে আমি কবিতা সম্পর্কে কথা বলে নিই। তারপরে রয়েছে কামিনী রায়ের কবিতা। কামিনী রায়ের প্রণয় বাধা, সে কি, চন্দ্রপীরের জাগরণ, সুখ, দিন চলে যায়। এই কবিতাগুলো তুলনামূলকভাবে ছোট, একটি কবিতা শুধু বড়, তাছাড়া তুলনামূলকভাবে ছোট। চেষ্টা করতে হবে মুখস্থ করার এবং ভালো করে কবিতাগুলো দেখার, পড়ার। তারপরে রয়েছে নজরুল ইসলামের কবিতা। কামিনী রায়ের কবিতা সম্পর্কেও কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসছে, এখানেও লাইনের ক্রম, এখানে প্রণয় বাধা, সে কি, চন্দ্রপীরের জাগরণ, এই সমস্ত কবিতাগুলোতে দেখতে হবে কবি সমস্ত কবিতাগুলোতে, মানে প্রত্যেকটা কবির কবিতার ক্ষেত্রেই এই কথাটি সত্য যে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের পড়ার সময় কবিতাতে কবি কি বলতে চেয়েছেন, এই জিনিসটা কিন্তু, এই বিষয়টা আমাদের বুঝে নিতে হবে। কবি কবিতাতে কি বলতে চেয়েছেন, কি সম্পর্কে, এবং কবিতার বিভিন্ন শব্দের, যেগুলো অপ্রচলিত শব্দ, যে শব্দগুলো আমরা সচরাচর ব্যবহার করি না, সেই শব্দগুলোর অর্থ কিন্তু আমাদের জানতে হবে। ঈশ্বর গুপ্তের কবিতার ক্ষেত্রেও আমরা এই শব্দগুলো দেখি, অনেক বেশি মাত্রায় দেখতে পাই। বিভিন্ন ধরনের শব্দ উনি ব্যবহার করছেন, যে শব্দগুলোর অর্থ আমাদের কাছে জানা নয়, যে বিশেষণগুলোর অর্থ আমাদের কাছে জানা নয়। এবং মনে রাখতে হবে এই বিশেষণটা কবি কেন ব্যবহার করলেন। তো এইটা খুব ভালো করে মনে রাখতে হবে। পাঁঠা সম্পর্কে কবি কি কি বিশেষণ ব্যবহার করেছেন, তোপসে মাছ সম্পর্কে কবি কি কি বিশেষণ ব্যবহার করেছেন, আনারস সম্পর্কে কবি কি কি বিশেষণ ব্যবহার করেছেন, এইটা আমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। কামিনী রায়ের কবিতার ক্ষেত্রেও সেই একই কথাই প্রযোজ্য। আমাদের কবিতার বিষয়বস্তু জানতে হবে, কবি কি বলতে চেয়েছেন কবিতার মধ্যে, সেটা কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে। এবং বিশেষ কোনো শব্দ, কবিতার লাইনগুলো, এগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এরপর রয়েছে নজরুল ইসলামের কবিতা। নজরুল ইসলামের বিদ্রোহী, আজ সৃষ্টি সুখের উল্লাসে, সর্বহারা, আমার কৈফিয়ত, পূজারিণী, সব্যসাচী, এই প্রত্যেকটি কবিতা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কবিতা খুবই গুরুত্বপূর্ণ। বিদ্রোহী, আজ সৃষ্টি সুখের উল্লাসে, সর্বহারা, আমার কৈফিয়ত, পূজারিণী, সব্যসাচী, খুব মনোযোগের সঙ্গে পড়তে হবে। এবং এখানেও সেই কথাই আমি বলবো যে কবি এই বিষয়, এই জায়গাগুলোতে কোনো একটা গল্প বলতে চেয়েছেন এই কবিতাগুলোর মধ্যে, বা কিছু একটা বিশেষ কথা বলার চেষ্টা করেছেন, সেটা আমাদের বুঝতে হবে।
কবি কি সম্পর্কে কথাগুলো বলছেন, কবি কি কি বিশেষণ ব্যবহার করছেন, কোনো কিছু বোঝাতে গিয়ে, কোনো কিছুর তুলনা করতে গিয়ে কোন কোন শব্দ ব্যবহার করছেন। দীর্ঘ কবিতাগুলোর ক্ষেত্রে এইটাই আমাদের সব থেকে বেশি করতে হবে এবং সব থেকে বেশি জানতে হবে যে কবি কি বোঝানোর, কি বলার চেষ্টা করেছেন এবং কি কি বিশেষণ, কি কি পংক্তি, কি কি উক্তি কবি বারবার মানে কোনো একটা বিষয় বোঝানোর জন্য বিশেষ বিশেষ পংক্তি ব্যবহার করছেন, সেগুলোর সঠিক ক্রম কি, কোনটার পর কোনটা কবি ব্যবহার করেছেন। কারণ আমি আগেও বলেছি, আবারও বলছি যে এই প্রশ্নটাই আসছে যে বিশেষ কিছু পংক্তি তুলে দিয়ে বা বিশেষ কিছু কথা তুলে দিয়ে যে এটার সঠিক ক্রমটি লেখো বা শুদ্ধ ক্রমগুলি বেছে নাও, শুদ্ধ উক্তিগুলো বেছে নাও, শুদ্ধ মন্তব্যগুলো বেছে নাও। এছাড়াও 4টি বা 5টি কবিতার লাইন দিয়ে দেওয়া হলো, পাশে কবিতার নাম দিয়ে দেওয়া হলো, তার স্তম্ভ মেলানো প্রশ্ন আসতে পারে, কোনটির সঙ্গে কোনটির মিল আছে দেখাও, এরকম প্রশ্ন আসতে পারে। বা কোনো কবিতার একটি পংক্তি দিয়ে বলা হলো এটি কোন কবিতার লাইন, এটা হতেই পারে। বা এইভাবেও প্রশ্ন আসতে পারে, যে কোনো কবির একটি কবিতার লাইন দিয়ে দিয়ে বলা হলো এটির রচয়িতা কে, কবির নামটি লেখো। এরপরে আছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতা বোধ, হাইচিল, সিন্ধু সারস, শিকার, গোধূলি সন্ধ্যায় নৃত্য, রাত্রে। আমাদের জীবনানন্দ দাশের কবিতাও চেষ্টা করতে হবে মুখস্থ করার, এবং আমরা প্রত্যেকেই জানি যে জীবনানন্দ দাশের কবিতার মধ্যে কিছু বিশেষ শব্দ উনি ব্যবহার করেন, বিশেষ শব্দের অবতারণা সেই কবিতার মধ্যে রয়েছে। সেই শব্দগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে, সেই শব্দগুলোর অর্থ জানতে হবে। শব্দের, বিশেষ শব্দের অর্থ আমাদের প্রত্যেক কবির কবিতার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেক কবির কবিতার ক্ষেত্রেই আমাদের এই কথাটি প্রযোজ্য যে বিশেষ শব্দের অর্থগুলো আমাদের জানতে হবে, কেন ব্যবহার করেছেন, কোন কবিতায় ব্যবহার করেছেন, কার তুলনা করতে ব্যবহার করেছেন, এটাও আমাদের জানতে হবে, বিশেষ শব্দের অর্থগুলো। আর আমার কৈফিয়ত, পূজারিনী, পূজারিনী এবং এইরকমও হচ্ছে যে একই কবিতা থেকে দুটি করে প্রশ্ন আসছে। পূজারিনীর ক্ষেত্রে কিছু কিছু বছর দেখা গেছে যে প্রায় পূজারিনীর কবিতা থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসছে। সেটার অর্থ এটা নয় যে এবছরেও সেটা হবে বা প্রত্যেক বছরেই সেটা হবে। আমি বলতে চাইছি যে প্রত্যেকটা কবিতাই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কবিতা খুবই মনোযোগের অধিকার রাখে, মনোযোগের সঙ্গে পড়তে হবে। এরপরে রয়েছে বিষ্ণুদে। বিষ্ণুদের ঘোড়সওয়ার, প্রাকৃত কবিতা, জল দাও, 25শে বৈশাখ, দামিনী, স্মৃতিসত্তা ভবিষ্যৎ। বিষ্ণুদের কবিতাগুলো খুব গুরুত্বপূর্ণ। এইখানেও বিষ্ণুদের কবিতাগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানেও আমাদের খুব ভালো করে বুঝতে হবে, বিষ্ণুদের কবিতার আমাদের খুব সহজে বোধগম্য হয় না, তো সেক্ষেত্রে কবিতাগুলো আমাদের বারবার পড়তে হবে। যেমনি ঘোড়সওয়ার কবিতা, প্রাকৃত কবিতা, এই প্রত্যেকটা কবিতার মধ্যে, বিষ্ণুদের প্রত্যেকটা কবিতার মধ্যে একটি বিশেষ বিশেষ বিষয় নিয়ে কবিতাগুলো রয়েছে।
সেই বিশেষ বিষয়গুলো কি এবং সেই বিশেষ বিষয় সম্পর্কে কবি কি কি বলেছেন 25শে বৈশাখ। 25শে বৈশাখ সম্পর্কে কবি কি কি বলেছেন, কারণ বিষয়ের ক্রম, উক্তির ক্রম প্রত্যেকটা কবিতার ক্ষেত্রেই রয়েছে, প্রত্যেকটা কবিতার ক্ষেত্রেই রয়েছে। আর অর্থ, শব্দের অর্থ ক্ষেত্রে তো বিষ্ণুদের কবিতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোন শব্দের কি অর্থ সেটা বিষ্ণুদের কবিতাতে বারংবার আছে। একাধিক শব্দ বিষ্ণুদের কবিতাতে আমরা দেখতে পাই। সেই শব্দগুলোর অর্থ আমাদের অবশ্যই জানা প্রয়োজন। এরপর সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্তের 3টি কবিতা, জেসন, সংবর্ত, যযাতি। এই কবিতার ক্ষেত্রেও সেই একই কথা। তারপর অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তীর ঘর, চেতন শেখরা, বড়বাবুর কাছে নিবেদন, সঙ্গতি, বিনিময়। অমিয় চক্রবর্তীর কয়েকটা কবিতা ছোট আছে, সেগুলো চাইলে কেউ, কারোর মুখস্থ করা সম্ভব হলে কেউ করতে পারে। এরপরে সমর সেন। সমর সেনের মহুয়ার দেশ, মেঘদূত, একটি বেকার প্রেমিক, উর্বশী, মুক্তি। সমর সেনের কবিতাগুলো খুব ছোট ছোট, এগুলো অনায়াসে মুখস্থ করা যায়। তারপর সুভাষ মুখোপাধ্যায়ের প্রস্তাব, মিছিলের মুখ, ফুল ফুটুক না ফুটুক, যেতে যেতে, পাথরের ফুল, কাল মধুমাস। এই কবিতা সম্পর্কেও বলবো যে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাগুলো আমাদের অনেক পরিচিত, আমরা বিভিন্ন ক্ষেত্রে বারবার পড়ে এসেছি, স্নাতক, স্নাতকোত্তর বিভিন্ন জায়গাতে। আমরা এই সমস্ত কবিতা, যে কবিতাগুলো আমাদের সিলেবাসে আছে, তাদের বেশিরভাগ কবিতাই আমরা বিভিন্ন স্তরে পড়ে এসেছি, তাই আমরা খুব ছোট থেকেই এই কবিতাগুলোর সঙ্গে পরিচিত, কবিতাগুলো আমাদের জানা। তো সেইভাবেই আমাদের কবিতাগুলো আরো একটু ভালো করে জানার চেষ্টা করতে হবে, আরো একটু ভালো করে পড়ার চেষ্টা করতে হবে। তারপর শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে, আনন্দ ভৈরবী, অবনী বাড়ি আছো, চাবি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, যেতে পারি কিন্তু কেন যাব। আমরা জানি শক্তি চট্টোপাধ্যায় একজন বিখ্যাত কবি এবং তার খুব জনপ্রিয় এবং উল্লেখযোগ্য কিছু কবিতা আমাদের সিলেবাসে রয়েছে। এই কবিতাগুলো আমরা অনেক কবিতাই কারোর ঠোঁটস্থ বা না থাকলেও, কারোর জানা না থাকলেও আমাদের নেটের জন্য পড়তে হবে এবং অন্যান্য কবিদের কবিতাগুলোর মতো করেই খুব ভালো করে পড়তে হবে, বুঝতে হবে কবি কি বলার চেষ্টা করেছেন, বিষয়বস্তু আমাদের বুঝে নিতে হবে, কি সম্পর্কে বলেছেন, কি কথা বলছেন কবি কবিতাতে, কি কি উক্তি প্রকাশ করছেন, বা কোন বিশেষ শব্দ কবি ব্যবহার করছেন, বা এই কথাটি কবি কিসের জন্য বলেছেন, কোন কবিতাতে এই কথাটি বলেছেন, এই সমস্ত। এরপর কবিতা সিংহ। কবিতা সিংহের কবিতায় কি কি আছে? রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত, প্রেম তুমি, অ্যান্টিগোনে, অ্যান্টিগোনে, গর্জন সত্তর, হরিণী বৈরী। কবিতা সিংহের কবিতাগুলো গর্জন সত্তর, হরিণী বৈরী, এই কবিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু কবিতা এবং এই কবিতাতেও
হরিণা বৈরী, গর্জন সত্তর, এই সমস্ত কবিতাগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। এবার আমি বলবো, এই যে সমস্ত কবিতাগুলো আমি বারবার বলছি পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে, মুখস্থ করতে হবে, কিন্তু এটার পড়ার ধরনটা কি, আমরা কিভাবে পড়বো। প্রত্যেকটা কবিতা আমাদের প্রথমে খুব ভালো করে একটা একটা করে কবিতা ধরে প্রথমে খুব ভালো করে আগে কবিতাগুলো সম্পর্কে জেনে নিতে হবে, পড়ে নিতে হবে। শুধুমাত্র কবিতা পড়লে হবে না, কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কোন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কোন কবিতা, সেই কবিতাগুলোর যদি কোনো প্রকাশ সাল থাকে, সেই কবিতাগুলোর যদি কোনো পত্রিকায় প্রকাশের কাল থাকে, সেগুলো জানতে হবে। সেই কাব্যগ্রন্থটি বা সেই কবিতাটি বিশেষ কাউকে উদ্দেশ্য করে লেখা কিনা বা কাউকে উৎসর্গ করা হয়েছে কিনা, এই সমস্ত বিষয় আমাদের জানতে হবে, জেনে পড়তে হবে, এবং সেই বিশেষ বিষয়গুলো আমাদের নোট করতে হবে। বা কোনো কবিতা কারোর উদ্দেশ্যে লেখা কিনা, কাউকে কারোর জন্য লেখা কিনা, সেটা আমাদের জানতে হবে। এটা তো প্রথমে বললাম যে তার উৎস সম্পর্কে, প্রত্যেকটি কবিতার উৎস সম্পর্কে জেনে নিতে হবে ভালো করে, প্রত্যেকটি কবিতা ভালো করে পড়ে তার বিষয়বস্তুটি কি বলতে চাওয়া হয়েছে, তার বিষয়টি কি, কি বিষয় কবিতাটা, কেন কবিতাটা লিখছেন, কবিতাটিতে কবি কি বলতে চেয়েছেন, এটা তো খুব ভালো করে জানতে হবে। এবং এই কাজটা প্রত্যেকটা কবিতা, কোনো একটি কবিতা হতেই পারে যে কোনো একটি কবির কাব্য কারোর একদিনে সমস্ত কবিতাগুলো সে পড়ে ফেললো বা লিখে ফেললো বা জেনে ফেললো, কিন্তু এইগুলো এবার একটা একটা করে করার পরে এটা একটা সময় শেষ হয়ে যাবে। তারপরে আমি যদি আবার অন্য ইউনিট পড়ি, যথারীতি কিছুদিন পরে আমি আবার সবটাই ভুলে যাব, আমার তখন কবিতার লাইনগুলো মনে থাকবে না। যখন আমি পড়ছি তখন মনে থাকছে, তারপরে আমার মনে থাকছে না। শুধু তখন কেন, আজকে আমি কোনো একটা কবির কবিতা পড়লাম, কালকে গিয়ে আরো কোনো একটা কবির কবিতা পড়তে যাচ্ছি, বা পরশুদিন বা 3-4 দিন পরে গিয়ে আমি অন্য কোনো কবির কবিতা পড়তে যাচ্ছি, তখন প্রথম দিন বা দ্বিতীয় দিন কি পড়েছি সেটা আর আমার ভালোভাবে মনে থাকছে না। আর একটি জিনিস মাথায় রাখতে হবে, একদিনে দুটো কবিতা পড়ার কোনো প্রয়োজন নেই। আমি অন্য পড়াশোনাগুলো রাখবো, আমি যে কোনো ইউনিট একঘেয়ে করে ফেলার কোনো প্রয়োজন নেই, কারণ একঘেয়ে একসঙ্গে 3-4টে উপন্যাস পড়ছি, একসঙ্গে সমস্ত কিছু পড়ছি, তাহলে বিষয়টা ভীষণ একঘেয়ে হয়ে যায় এবং তখন বিষয়টা মনে রাখতে খুব সমস্যা হয়। আমি এইভাবে ভাগ করে নিলাম, উপন্যাস, গল্প, কবিতা, বা উপন্যাস, প্রবন্ধ, কবিতা, উপন্যাস, নাটক, কবিতা, আমি যেভাবেই হোক, প্রত্যেক দিনের আমাদের প্রত্যেকের পড়ার, এটা প্রত্যেকের ব্যক্তিগত রুটিন, কিন্তু সেই ব্যক্তিগত রুটিনটাতে একটা জিনিস সবাইকে যোগ করতে হবে, আমরা কবিতা প্রত্যেক দিন পড়বো। প্রথমে তো আমি বললাম যে কবিতাগুলো আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে, ভালোভাবে পড়ে নিতে হবে, যতটা সম্ভব মুখস্থ করতে হবে। যখন সবটা হয়ে যাবে, এই 13টা কবির মানে 11 জন কবির কবিতা সবটা হয়ে যাবে, তারপরে আমাদের রিভাইজ শুরু করতে হবে। এবং খেয়াল রাখতে হবে প্রত্যেক দিনের পড়ার ক্ষেত্রে আমি প্রত্যেক দিন কোনো কবির, এই 13 জনের মধ্যে কোনো না কোনো কবির কবিতা আমি পড়ছি বা রিভাইজ দিচ্ছি। যখন আমি দ্বিতীয়বার রিভাইজ দেব, তখন আমি কি করব, তখন টেক্সটটা চোখের সামনে রেখে, সেটা পিডিএফ হতে পারে, বই হতে পারে, জেরক্স হতে পারে, যার যা খুশি, প্রিন্ট আউট হতে পারে, যে যেভাবে পড়তে চাই। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে হার্ড কপি টেক্সট হলেই পড়ার ক্ষেত্রে বা নেট পাসের ক্ষেত্রে খুব সুবিধা হয়। জানি না কারোর পিডিএফে পড়ে বা ল্যাপটপে পড়ে বা কম্পিউটারে পড়ে অসুবিধা হয় না, হয়ে যায়, কিন্তু আমার মনে হয় যে হার্ড কপি থাকলে খুব সুবিধা, বা হার্ড কপিটা থাকলে সেটা খুব ভালো হয়। তো
প্রত্যেক দিনের পড়া রুটিনের মধ্যে যে কোনো একটা কবির কবিতা আমরা রাখবো, সেটা আমাদের যে কোনো সময়ে, যে সময়টা আমরা খুব গভীরভাবে কিছু পড়তে পাচ্ছি না বা পড়তে ভালো লাগছে না, বা এখন একটু কোনো একটা বিষয় মানে এমন একটা সময় যে সময়টা আমি একটা কিছু একটু চোখের সামনে রেখে একটু পাতাটা উল্টালে জিনিসটা একটু ভালো হয়, কারণ খুব গভীরভাবে এখন মনোযোগ দিয়ে কিছু পড়তে ইচ্ছা করছে না। অনেকক্ষণ ধরে পড়েছি, এখন তার সঙ্গে একটু অবসর কাটানো মানে একটু বিশ্রাম নেওয়া হবে এবং পড়ার মধ্যেও থাকা হবে। সেই সময়ের ক্ষেত্রে আমি বলবো কবিতাটা কি রাখতে। আমরা প্রত্যেকটা কবির কবিতা প্রত্যেক দিনের জন্য একটা করে কবি রাখবো, এবং প্রত্যেকটা কবিতা খুব ভালো করে আমরা পড়বো, চোখ বোলাবো, পাতা উল্টাবো, কিন্তু খুব মনোযোগের সঙ্গে, খুব ভালো করে করব। এই রুটিনটা আমাদের পুরো নেটের প্রস্তুতির সময়টাতে চালিয়ে যেতে হবে। একটা করে সাইকেল শেষ হয়ে যাবে, আবার আরেকটা করে সাইকেল আমাদের শুরু করতে হবে। বারংবার বারংবার প্রত্যেক দিন যদি আমরা এই 4 মাস ধরে বা 4.5 মাস ধরে বা 5 মাস ধরে যে সময়টুকুই পাই না কেন, এই রুটিনটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা গিয়ে দেখব যে আমাদের আর কবিতা সম্পর্কে কোনো সমস্যাই থাকছে না। আমরা মুখস্থ করিনি, তবুও আমাদের মনে আছে কোন লাইনটা কোন কবিতার, এই কবিতায় কবি কোন কোন কথাগুলি কার কার পরে বলেছেন, বা এই কথাগুলি কবি কার উদ্দেশ্যে বলেছেন, কার সম্পর্কে কবি বলেছেন। এটা হতেই হবে। সেক্ষেত্রে আমাদের এই কাজটা প্রতিদিন করতে হবে। প্রত্যেক দিনের পড়ার রুটিনে আমাদের কবিতা রাখতে হবে। আমি বলছি না যে একবার আমি পড়েছি, ভালো করে মুখস্থ করেছি, দ্বিতীয়বার আবার মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে না, কিন্তু মনে মনে বিষয়টাকে আওড়াতে হবে, ভালো করে চোখে তাকিয়ে মানে দেখতে হবে, ভালো করে বুঝে নিতে হবে, ভালো করে দেখে নিতে হবে যে লাইনগুলো কোথায় কি আছে, কি আছে না আছে। এই রুটিনটা আমরা যদি ফলো করতে পারি, তাহলে আমরা আর কবিতার লাইন ভুলবো না। নেট পরীক্ষার দিন গিয়ে কবিতা সম্পর্কে প্রশ্নগুলো আমরা সবটাই অ্যাটেন্ড করতে পারবো। আমরা ভুলে যাব না, আমাদের মধ্যে কনফিউশন তৈরি হবে না যে কি হচ্ছে না হচ্ছে, মানে কি ছিল এরপরে, কি হবে, এটা এই শূন্যস্থানটাতে কি বসবে, কোন পংক্তিটার পরে কোন পংক্তিটা আসছে, এইটা ভুলে যাব না। এইটা খুব ভালো করে মাথায় রাখতে হবে এই কথাটা। এরপরে আসি মধুসূদন দত্ত, মেঘনাদ বধ কাব্য এবং বিহারীলালের সাধের আসন। আর একটা জিনিস কবিতার ক্ষেত্রে, কবিতার প্রথম লাইন, শেষ লাইন, বা সাধারণ কিছু প্রশ্ন থাকে যেগুলো থাকে না, সাধারণত দেয় না, বা কখনো হয়তো দিয়ে দেয়, যে এই কবিতায় কতগুলি পংক্তি আছে, কতগুলি লাইন আছে, বা কোনো একটা শব্দ অনেকবার করে ব্যবহার করা হয়েছে নজরুল ইসলামের কবিতায় বা অন্য কারোর কবিতায়, কোনো একটি বিশেষ শব্দ অনেকবার করে ব্যবহার করা হয়েছে, কতবার ব্যবহার করা হয়েছে, বা কোনো একটি পংক্তি বা কয়েকটি কথা অনেক 3-4 বার ব্যবহার করা হয়েছে, সেইগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো একটু নোট করে নিতে হবে। হ্যাঁ, এরপরে আসি মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য
মেঘনাদ বধ কাব্যের মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আমরা প্রত্যেকেই পরিচিত। মেঘনাদ বধ কাব্য আমরা স্নাতকোত্তর বা তারও আগে কিছু কিছু অংশ বা পরবর্তীকালে সম্পূর্ণ মেঘনাদ বধ কাব্যই আমাদের সিলেবাসে ছিল হয়তো কারোর। তো নেটের পড়ার ক্ষেত্রে মেঘনাদ বধ কাব্য কিভাবে পড়বো? খুব কষ্ট হলেও মেঘনাদ বধ কাব্য আমাদের সম্পূর্ণটা ভালো করে পড়তে হবে। সিলেবাসের অংশটি আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং যতটা সম্ভব অন্যান্য কবিতাগুলোর মতো মনে করার চেষ্টা করতে হবে। আর মেঘনাদ বধ কাব্যের সম্ভব হলে অথেন্টিক টেক্সটটি সংগ্রহ করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই টেক্সটের মধ্যে বিভিন্ন শব্দের অর্থ রয়েছে। সেই যে শব্দগুলো মধুসূদন ব্যবহার করেছেন, সেই শব্দগুলোর বিশেষ কিছু শব্দ, সেই শব্দগুলোর অর্থ কি, সেই শব্দের অর্থগুলো আমাদের কিন্তু জানতে হবে। মেঘনাদ বধ প্রত্যেকটি স্বর্গের শুরু শেষ এবং বিশেষ বিশেষ ঘটনাগুলো, বিশেষ বিশেষ জায়গাগুলো, কারোর রূপ বর্ণনা, কারোর বিষয় বর্ণনা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। কার সম্পর্কে কি বলেছেন, কারোর বর্ণনা করতে গিয়ে কি বলছেন, মেঘনাদের কথা বা যে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তো এটা আমাদের পক্ষে যতটা পড়া সম্ভব পড়তে হবে, কারণ অতটা বড় কাব্য থেকে কোন পংক্তিটি দেওয়া হলো বা কোনো একটা বিশেষ সব লাইন তুলে দিলে তার শূন্যস্থান পূরণ করা বা কোনো একটি বিশেষ লাইন কে কাকে বলেছেন সেটা মনে নাও থাকতে পারে। কিন্তু আমরা আমাদের সাধ্যমতো পড়ার চেষ্টা করব, সম্ভব হলে উত্তর দেব, না সম্ভব হলে কিছু করার নেই। আমাদের বাকি যে 11টি কবির কবিতা রয়েছে সেগুলো সম্পর্কে তো আমরা খুব ভালো করে পড়ছি বা ভালো করে জানছি। চেষ্টা করতে হবে, সম্ভব হলে উত্তর দিতে হবে। এরপরে আছে বিহারীলালের সাধের আসন। বিহারীলালের সাধের আসনের ক্ষেত্রে সাধের আসনে গিয়ে দেখব যে এখানে অনেকগুলো আর কি পর্ব ভাগ করে রেখেছেন কবি, স্বর্গ ভাগ করেছেন এবং প্রত্যেকটা স্বর্গের কিছু নাম রয়েছে বিশেষ, সেগুলো তো মাথায় রাখতেই হবে। এছাড়া গানের মানে তাল, গানের রাগ, এগুলো মাথায় রাখতে হবে। আর কবি সাধের আসনে কবি যে বিশেষ বর্ণনা দিয়েছেন, কার সম্পর্কে কি বর্ণনা দিয়েছেন সেটাও কিন্তু খুব ভালো করে পড়তে হবে। সাধের আসনটাও যদি আমরা একবার খুব ভালো করে পড়ি, তারপর কয়েকবার রিভাইজ দিই, সাধের আসনটা না পারার কিন্তু কিছু নেই। সাধের আসন সহজেই পারা যায়। সাধের আসন সম্পর্কে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। আর কি বলছি বারবার, প্রত্যেকটা মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের ক্ষেত্রে আমি কেন অথেন্টিক বইয়ের কথা বলছি, মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের ক্ষেত্রে অথেন্টিক বই বলতে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত যে বইটি ওদের, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনা, সেই বইটি যদি পাওয়া যায় সেটা সংগ্রহ করা খুব গুরুত্বপূর্ণ। কারণ সেখানের ভূমিকা অংশে কবি যে কথাগুলো, ভূমিকা অংশটি, সেই অংশটি কিন্তু আমাদের পড়া খুব প্রয়োজন। সেখানে
কবে মেঘনাদ বধ কাব্য প্রথম লেখা হয়েছিল, কটি স্বর্গে প্রথম লেখা হয়েছিল, বা কতবার প্রকাশিত হয়েছে, কত সালে প্রকাশিত হয়েছে, এই কাকে উৎসর্গ করা হয়েছে, কোন যন্ত্রে মুদ্রিত হয়েছে, বা মেঘনাদ বধ কাব্য সম্পর্কে মধুসূদনের বিশেষ কিছু কথাবার্তা রয়েছে, বিশেষ কিছু মন্তব্য রয়েছে, বিশেষ কিছু চিঠি রয়েছে বিশেষ বিশেষ জনকে, সেগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। বিহারীলালের স্বাধীন আসন ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। এর ভূমিকা অংশ বা এর পূর্ব উৎস, পূর্বসূত্র সম্পর্কে কিন্তু আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন, এবং এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসছে বা আসতে পারে। অতএব এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর কবির জন্ম মৃত্যুর সাল, এটা পড়তে হবে, জন্ম মৃত্যুর সালটা একটু মনে রাখতে হবে। তার সঙ্গে তো বললাম যে প্রত্যেকটি কবিতা কোন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সেই কাব্যগ্রন্থের প্রকাশকাল কত, বা কবিতার প্রকাশকাল বা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই পূর্ব উৎসগুলো প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে জানা দরকার। বিশেষভাবে আমাদের কবিতাগুলো রোজ পড়তে হবে। একদিনে আমরা দুটো কবির কবিতা পড়বো না, দুটো কবির কবিতা সম্পর্কে আমরা একদিনে পড়বো না, তাহলে পুরো বিষয়টা আমাদের মিশে যাবে। আমরা দুটোকে আলাদা করতে পারবো না, দুটো আমাদের মিশে যাবে, দুটোকে আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারবো না। তো সেক্ষেত্রে একদিনে যে কোনো একটা কবির কবিতাই পড়বো, কিন্তু রোজ আমরা কবিতা পড়বো। এইটা ভাবলে হবে না, যখন পড়ছি বা ৩-৪ বার পড়ার পরে যদি মনে হয় হ্যাঁ আমার তো হয়ে গিয়েছে, আমি তো বুঝতেই পারছি, মানে আমার মনে থাকছে, বা আমার আর অসুবিধা হবে না, ঠিক আছে এটা এখন বন্ধ রাখি, এখন অন্য বিষয়গুলো হয়নি সেগুলো সম্পর্কে একটু দেখি, এই ওভার কনফিডেন্সটা কিন্তু আনলে হবে না। কারণ আমরা ভুলবই, প্রচুর তথ্য, প্রচুর তথ্য আমাদের মাথার মধ্যে ওই ৪ মাসের জন্য বা ওই ৫ মাসের জন্য রাখতে হবে, প্রচুর তথ্য, এবং সঠিক সময়ে সঠিকভাবে সেটাকে বের করে আনতে হবে। তাই সেক্ষেত্রে কোনোভাবে কোনো রকম রিস্ক নেওয়া সম্ভব নয়, যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে সিলেবাসটা, সেখানে যে টেক্সট রয়েছে, সেই পাঠ্যের অংশটা আমাদের অন্ততপক্ষে 100% কভার করার চেষ্টা করতে হবে। যে আমরা টেক্সট যেটা আমাদের হাতে আছে, যে বিষয়টা আমরা হাতে পাচ্ছি, সেখান থেকে একটি প্রশ্ন ভুল করলে চলবে না, একটি প্রশ্ন ছেড়ে আসলে চলবে না, আমাদের এই অংশটা সঠিক করতেই হবে। এই চিন্তাটা আমাদের মাথায় রাখতে, মানে এই কথাটা, বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাই কবিতা মনে রাখতে গেলে, কবিতা মনে পড়তে গেলে, কবিতার উত্তর আমরা ১০০ ভাগ আমরা যদি দিতে চাই বা আমরা দেব বলে মনে করি, তাহলে এই পথটি কিন্তু অবলম্বন করতে হবে। রোজ আমাদের কবিতা পড়তে হবে। রোজ আমরা কবিতা না পড়লে, কবিতা রোজ চর্চা না করলে কিন্তু আমরা কবিতার লাইন মনে রাখতে পারবো না, কবিতা সম্পর্কে কিন্তু আমরা মনে রাখতে পারবো না। কাব্য কবিতা ইউনিট সম্পর্কে আমার উপলব্ধি বা আমার মনে হওয়া বিষয় যেটুকু ছিল, সেটা আমি আপনাদের সঙ্গে, আপনাদের কাছে উপস্থাপিত করলাম। কারোর যদি এই বিষয়ে কিছু জিজ্ঞাসা থাকে, সে জিজ্ঞাসা করতে পারেন।
কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারবেন। মনে হয় ধন্যবাদ অধ্যাপিকা ডক্টর মিতালি বিশ্বাস ম্যাম, ধন্যবাদ আমাদের প্রিয় দিদি। এতক্ষণ বাংলা সাহিত্যের ইউজিসি নেট, জেআরএফ এন্ড WBCET এক্সামে কাব্য কবিতার মতন জটিল বিষয় অনেক শিক্ষার্থীর কাছে মনে হয় যাদের, এবং কাব্য কবিতা সত্যি কবিতা মনে রাখা আমার কাছে মনে হয় খুব কঠিন। কিন্তু যদি আমরা রেগুলার স্ট্র্যাটেজির সাথে, রেগুলার ট্রিক্সের সাথে পড়াশোনা করি এবং কাব্য কবিতাকে যদি মনে করি যে ইউজিসি নেট পেপার 1 এর ডেটা ইন্টারপ্রিটেশন বা ম্যাথমেটিক্যাল রিজনিং বা কম্প্রিহেনশনের মতন ডেইলি প্র্যাকটিসে একে রাখতে পারি, তাহলে কাব্য কবিতা থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। তা কিন্তু এতক্ষণ আমরা দিদির কথায় জানতে পারলাম, এবং সত্যি তাই। যে কোনো জটিল বিষয়কে, যে কোনো কঠিন বিষয়কে যতবার চর্চা করব, যত বার অভ্যাসে পরিণত করব, সে আস্তে আস্তে সহজ সরল ভাবে এক কুক্ষিগত, মানে আমার মস্তিষ্কের ভান্ডারে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকে। তো তাই আর বেশি আলোচনা আনবো না, দীর্ঘক্ষণ করবো না। শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে আবার অধ্যাপিকা ডক্টর মিতালি বিশ্বাস ম্যামকে জানাই সম্মান, ভালোবাসা, শুভেচ্ছা ও আগামী দিনে চলার দিদির আরো পথ সুগম হোক। শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে এই শুভেচ্ছা রইল, কারণ কিছুদিন আগেই দিদি বর্তমানে কর্মরত, তাই খুবই আনন্দের বিষয় এটি। তো শুভেচ্ছা অবশ্যই জানাবো বা জানাচ্ছি আজকেই, এবং আগামী দিনে আরো শুভেচ্ছা জানাতে পারি, এবং আমাদের শিক্ষার্থীদের, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাংলা সাহিত্যের শিক্ষার্থীদের এইভাবে তাদের লক্ষ্যে তাদের এগিয়ে চলার সাথী হয়ে যাতে তোমাকে বারবার পাই, সেটাই আমরা চাইব। ভালো থেকো, শুভ সন্ধ্যা সকলকে জানাই আজকের মতন। ধন্যবাদ শিক্ষা সংস্থানকে, ধন্যবাদ অজিত স্যারকে, ধন্যবাদ। আমিও প্রণাম জানাই। আরেকটি কথা আমার বলা হয়নি, সেটা হলো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে আমরা কিন্তু কোনো সাজেশন তৈরি করব না। সাজেশন করব না মানে এইটাই যে আগের বছরে এই বিষয়টা সম্পর্কে প্রশ্ন এসছে, বা এই কবিতা সম্পর্কে, বা এই উপন্যাস, বা এই গল্প, বা যে কোনো টেক্সট থেকে প্রশ্ন এসছে বলে পরের বছরে এই কবিতা বা গল্প বা উপন্যাস বা এই কাব্য থেকে বা এই কবির কবিতা থেকে প্রশ্ন আসবে না, এই সাজেশনটা কিন্তু আমরা কেউ করব না। এটা একেবারেই ভুল করা হবে, কারণ এটা কোথাও কোনো স্থির নিয়ম নেই যে আগের বছরে এই কবির কবিতা থেকে বা এই নির্দিষ্ট কবিতা থেকে বা এই জায়গা থেকে প্রশ্ন এসছে বলে এ বছরে আসবে না বা এই পরের টার্মটাতে আসবে না। তো এইটা মাথায় রাখতে হবে। বেশ, তো আমিও শিক্ষা সংস্থানকে অনেক ধন্যবাদ, অজিত স্যারকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি। শুভ সন্ধ্যা, শুভরাত্রি সবাইকে।